সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শাকিলা বেগম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজতন্ত্র বিভাগ, সরকারি এম.এ. আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। আজ 28শে অক্টোবর, বুধবার, 2020 সাল। আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অপরাধ ও সমাজ বিষয়। বিষয় কোড 23-21-15। এর আগে অপরাধ ও সমাজ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে আমরা অপরাধের ধরনসমূহ ও এর সংজ্ঞাসমূহ আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ে আমরা দুটো বিষয় জানব। একটি হচ্ছে সংগঠিত অপরাধ কাকে বলে এবং সংগঠিত অপরাধের ধ্বংসযোগ্যতা কী। আরেকটি হচ্ছে মানব পাচার বলতে কী বুঝি এবং মানব পাচারের কারণগুলি আলোচনা করব। প্রথমে আমরা জানব সংঘবদ্ধ অপরাধ কী। গত ক্লাসে সংঘবদ্ধ অপরাধের সংজ্ঞা আমি দিয়েছিলাম, তারপর তোমাদের সুবিধার জন্য আজকে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি একটু আলোকপাত করব। সংগঠিত বা সংঘবদ্ধ অপরাধ হচ্ছে বেআইনি একটি কার্য বা বেআইনির সঙ্গে সদস্যরা সম্মিলিতভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠিত করে থাকে। এই প্রসঙ্গে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মতে সংগঠিত অপরাধ হচ্ছে অপরাধীদের এমন দল যাদের নির্দিষ্ট কাঠামো রয়েছে এবং যাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের সহযোগিতা ও ভয়ভীতি দেখিয়ে কোনো নির্দিষ্ট এলাকায় তাদের আধিপত্য বিস্তার করে। ডক্টর ওয়াল্টার রেকলেসের ভাষায় সংঘবদ্ধ অপরাধ হলো বেআইনি একটি অভিযান। এই অভিযান পরিচালনা করে একজন সে এবং তার লেফটেন্যান্ট ও অপারেটরগণ। সংগঠিত অপরাধ অপরাধী চক্র দ্বারা পরিচালিত এবং অপরাধীরা বেশ শক্তিশালী, কেননা এদের পেছনে প্রভাবশালী লোকেরা জড়িত থাকে। তারা এতই ক্ষমতাবান যে যে কোনো ধরনের বড় ধ্বংসযজ্ঞ করতে তারা পারে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগঠিত এরূপ সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মেক্সিকান ড্রাগ কার্টেল, রাশিয়ান মাফিয়া, ভারতীয় মাফিয়া, চাইনিজ ট্রায়াড ও জাপানের ইয়াকুজা। আমরা এখন পৃথিবীর কয়েকটি সংঘবদ্ধ অপরাধ চক্র ও তাদের কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব লস জেটাস সম্পর্কে। লস জেটাস হচ্ছে মেক্সিকান অন্যতম একটি সংগঠিত অপরাধ চক্র। প্রথমে তারা মেক্সিকোতে মাদক পাচারের কাজ করত। পরবর্তী পর্যায়ে চক্রটি নারী পাচার ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত হয়। 1990 সালে চক্রটি তাদের কর্মতৎপরতা শুরু করে। 2016 সাল থেকে নর্থ ইস্ট কার্টেলের সঙ্গে লস জেটাস প্রতিযোগিতা করছে। 2019 সালে টেক্সাস রিপাবলিকান কংগ্রেস নেতা চিপ রয় এই কার্টেলগুলিকে সন্ত্রাসী সংস্থা হিসেবে বিল উত্থাপন করে। তারা মাদক ব্যবসায় কেন্দ্র করে ভৌগোলিক বিস্তারের জন্য খুন, রাহাজানি, কিডন্যাপিং করে থাকে। তাদের হাজার হাজার কোটি টাকার ড্রাগ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের এই যুদ্ধ মেক্সিকো ছাড়িয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকায়
ছড়িয়ে পড়ে। শক্তি প্রদর্শনের কোনো সুযোগ তারা কখনই হাতছাড়া করে না। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মতে লস জেটাস পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। 2012 সালে মেক্সিকান মেরিন সেনাদের হাতে তাদের বস হেরিবার্তো লাজাকানো নিহত হয়। মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও তারা তার লাশ ছিনিয়ে নিয়ে যায়। তারা দিনে দুপুরে অপরাধ করে বুক ফুলিয়ে অস্ত্র উঁচিয়ে ঘুরে বেড়ায়। রাজনীতিবিদ, সাংবাদিক, পুলিশ, এমনকি সেনা সদস্য, গোয়েন্দা বাহিনী তাদের ভয়ে তটস্থ থাকে। এখন আমরা আরেকটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সম্পর্কে জানব। সিনালোয়া কার্টেল। সিনালোয়া কার্টেল হচ্ছে একটি আন্তর্জাতিক মাদক পাচার, অর্থ পাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্র। এরা ড্রাগ ট্রাফিকিং, মানি লন্ডারিং, অস্ত্র পাচার, মার্ডার, কিডন্যাপিং, অপহরণের মতো অপরাধের সাথে তারা জড়িত। 1980 সালে সিনালোয়া কার্টেল মেক্সিকোতে তাদের কর্মতৎপরতা শুরু করে। মেক্সিকো ও আমেরিকা মনে করে সিনালোয়া কার্টেল হচ্ছে পৃথিবীর একটি ক্ষমতাবান ও প্রভাব বিস্তারকারী কার্টেল। এই অপরাধী চক্র কাজ করে মেক্সিকোর সিনালোয়া ও গোল্ডেন ট্রায়াঙ্গেলে। এই জায়গা পৃথিবীর প্রধান আফিম ও মারিজুয়ানা উৎপাদনকারী এলাকা। 1997 সাল থেকে 2008 সাল পর্যন্ত সিনালোয়া কার্টেল কোকেন ও হেরোইন আমেরিকায় আমদানি ও সরবরাহ করছে। ম্যাগাজিন ওয়ালাদের মতে এই গ্রুপের প্রধান গুজম্যান ওরফে এল চ্যাপো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম, কারণ তিনি বিশ্ব ড্রাগ মাফিয়াদের গডফাদার। 2017 সালে গুজম্যান চ্যাপো গোয়েন্দা বাহিনীর কাছে অ্যারেস্ট হন। এল চ্যাপোর বিচারের সবচেয়ে নাটকীয় সাক্ষী ছিলেন তারই সহকারী ইসমাইল জাম্বাদা এবং দামাসো লোপেজ। মনে করা হয় এই দুজনের বিশ্বাসঘাতকতার কারণেই গুজম্যান চ্যাপো পুলিশের হাতে অথবা গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েন। 2020 সালে সিনালোয়া কার্টেল দুভাগে বিভক্ত হয়ে যায়। আমরা এখন জানব আরেকটি সংঘবদ্ধ অপরাধী চক্র সল্টেস্কার ভ্রাতা সম্পর্কে। বিশ্বব্যাপী সংঘবদ্ধ অপরাধের সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে রাশিয়ান মাফিয়াদের। এমনই একটি ওয়েল অর্গানাইজড অপরাধী চক্র হচ্ছে সল্টেস্কায়া ভ্রাতা। 1980 সালে তারা তাদের অপরাধ তৎপরতা রাশিয়ার মস্কোতে শুরু করে। এদের দ্বারা সংগঠিত অপরাধসমূহ হচ্ছে অবৈধ জুয়া ব্যবসা, মাদক পাচার, অস্ত্র পাচার, ডাকাতি, ঘুষ আদান প্রদান, মানি লন্ডারিং, মার্ডার ইত্যাদি। তারা তাদের অপরাধমূলক কাজের নেটওয়ার্ক ইউএসএ, ইউকে, ফ্রান্স, ডেনমার্ক, হাঙ্গেরি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা পর্যন্ত বিস্তার করেছে। সল্টেস্কায়া ভ্রাতার নেতা সার্জি মিখালভ নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন। এর পিছনে যুক্তিসঙ্গত কারণও আছে। তিনি দলের আদম পাচার, প্রত্যাবৃত্তি ইত্যাদি ব্যবসা থেকে অর্জিত অর্থ
100টির বেশি দেশে বৈধ ব্যবসায় বিনিয়োগ করে থাকেন। ইয়ামাগুচি গুমি 105 বছর পূর্বে 1915 সালে ইয়ামাগুচি গুমি জাপানে জন্ম। প্রতিষ্ঠাতা হারুকিচি ইয়ামাগুচি। 2019 সালে তাদের অ্যাক্টিভ মেম্বার ছিল 8,900। জাপানের কোবে শহর থেকে তারা তাদের কার্যক্রম শুরু করে। দলটির প্রভাব নম্র ভদ্র জাপানি সমাজের প্রতিটি স্তরে। রং বেরঙের ট্যাটু করা দলের সদস্যদের প্রভাব এত বেশি যে তাদের ঘাঁটাতে সাহস পায় না স্বয়ং পুলিশ বাহিনী। তারা তাদের যে কোনো ধরনের কাজের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সমগ্র জাপান ছাড়াও আমেরিকাতেও তারা তাদের আধিপত্য বিস্তার করেছে। তাদের দ্বারা সংগঠিত অপরাধসমূহ হচ্ছে অস্ত্র পাচার, ব্যাংক জালিয়াতি, ব্ল্যাকমেইলিং, কন্ট্রাক্ট কিলিং, মাদক পাচার, অবৈধ জুয়া ব্যবসা, ইন্টারনেট পর্নোগ্রাফি, খুন, পতিতালয় পরিচালনা ইত্যাদি। জাপানের প্রাক্তন জাতীয় পুলিশ প্রধান হিরোমিৎসু সুগানুমার মনে করেন, ইয়ামাগুচি গুমি অন্য যে কোনো উৎসের চেয়ে মাদক পাচার থেকে বেশি অর্থ উপার্জন করে। তাদের পরবর্তী দুটি আয়ের উৎস হচ্ছে জুয়া ও চাঁদাবাজি। এখন আমরা আসি আরেকটি সংঘবদ্ধ অপরাধ চক্র সম্পর্কে, ডি কোম্পানি। ডি কোম্পানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রে 1970 সালে তাদের কর্মতৎপরতা শুরু করে। ডি কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে দাউদ ইব্রাহিম। পুরো এশিয়াব্যাপী তারা তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে। এই ডি কোম্পানির অপরাধমূলক কাজগুলো হচ্ছে মাদকদ্রব্য পাচার, অস্ত্র পাচার, মানব পাচার, কন্ট্রাক্ট কিলিং ইত্যাদি। তারা তাদের অপরাধমূলক কাজের জন্য ছোট শাকিল, টাইগার মেনন, ইয়াকুব মেনন এদের সাথে ঐক্য স্থাপন করে এবং তাদের বিদ্রোহী গ্রুপ হচ্ছে ছোট রাজন। ক্যামুরা ইতালির অন্যতম মাফিয়া গোষ্ঠী। ক্যামুরা 18 শতকে ইতালির কাস্পানিয়া সংগঠিত হয়ে অপরাধমূলক কার্যক্রম শুরু করে। ক্যামুরা তাদের সকল অপরাধমূলক কাজগুলো করে বৈধ ব্যবসার আড়ালে। অন্যান্য মাফিয়া দলগুলোর মতো এই দলটির একক কোনো নেতৃত্ব নেই। তাদের বর্তমান সদস্য হচ্ছে 7,000। এই দলটির সদস্যরা ছদ্মবেশে থাকতেও পছন্দ করে। আসলে তারা সকল অপরাধমূলক কাজগুলো করে বৈধ ব্যবসার আড়ালে। তাদের পথে যারাই আসে প্রথমে তারা তাদের অর্থ দিয়ে নেগোশিয়েট করে, রাজি যদি না হয় তাহলে খুন করে। ইতালি ছাড়াও তারা তাদের নেটওয়ার্ক মরক্কো, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ আমেরিকা, কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত করেছে। ক্যামুরা তাদের কাজের স্বার্থে সিলিয়ান মাফিয়া ও আলবেনিয়া মাফিয়াদের সাথে ঐক্য স্থাপন করেছে। ইউনিভার্সিটি ক্যাটোলিকা এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম সম্পর্কিত যৌথ গবেষণা কেন্দ্রের 2013 সালের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন শোষণ, আগ্নেয়াস্ত্র,
পাচার, মাদক পাচার, জুয়া, সুদ ও চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুর জন্য প্রতি বছর আনুমানিক $4.9 বিলিয়ন আয় করে ক্যামররা এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সফল। MS-13 একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্র যা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে সংগঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় হিস্পানিক গ্রুপটির হিংসাত্মক উপস্থিতি প্রায় মিডিয়ায় আলোচিত হয়। মূলত 1970 থেকে 1980 সালের মধ্যে এল সালভাদরের অভিবাসীদের অন্যান্য অপরাধী গ্যাং থেকে প্রোটেক্ট করার জন্য MS-13 সংগঠিত হয়। এর প্রতিষ্ঠাতা আর্নেস্টো মিরান্ডা। তাদের সংগঠিত অপরাধসমূহ হচ্ছে অস্ত্র পাচার, মাদক পাচার, মানব পাচার, মানি লন্ডারিং ও অবৈধ ইমিগ্রেশন। লস অ্যাঞ্জেলেস ছাড়াও MS-13 এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, আমেরিকা ও কানাডায় তাদের আধিপত্য বিস্তার করেছে। রক্তমজ্জা হিংসাত্মক এই দলটি 2004 সালে হন্ডুরাসের একটি বাসে স্প্রে করে আগুন জ্বালিয়ে দেয়। এতে প্রায় 28 জন নিরপরাধ নারী ও শিশু জীবন্ত পুড়ে মারা যায়। এই অপরাধ সংগঠনের কারণেই মৃত্যুদণ্ড আইন পুনঃপ্রবর্তন করা হয়। তাই হিউ চাই, চীনের সবচেয়ে বড় সংঘবদ্ধ অপরাধ গ্যাং হচ্ছে ট্রায়াড। কিন্তু ট্রায়াড একক কোনো গ্রুপ নয়, বরং অনেকগুলো গ্রুপের সমন্বয়ে গড়ে ওঠা একটি জোট, যার সবচেয়ে বিপজ্জনক সদস্য গ্রুপ তাই হিউ চাই। এটা 1950 সালে প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা 5 থেকে 10,000। গণচীনের সাংস্কৃতিক বিপ্লবের পর দলটি হংকংয়ে পালিয়ে যায়। হংকং থেকে তারা তাদের প্রস্টিটিউশন, চাঁদাবাজি, মাদক ব্যবসায় ইত্যাদি অবৈধ কাজ পরিচালনা করে। ইউনাইটেড ব্যাম্বো তাইওয়ানের মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী গ্রুপ। এই দলটি হরহামেশা সংঘাতে জড়িয়ে পড়ে। তাদের দমন করার জন্য তাইওয়ান পুলিশ সর্বশক্তি নিয়োগ করেও ব্যর্থ হয়েছে। হেলস অ্যাঞ্জেলস উত্তর আমেরিকায় তাদের সবচেয়ে স্টাইলিশ মাফিয়া দল বলা হয়। স্টাইলিশ জ্যাকেট, বাইক, ট্যাটু এবং নারীর প্রতি তাদের ঝোঁকটা একটু বেশি। হেলস অ্যাঞ্জেলস নিজেদের একটি শৌখিন বাইক দল হিসেবে দাবি করলেও বিভিন্ন দেশের গোয়েন্দা সংগঠনগুলো তা মানতে নারাজ। গোয়েন্দা সংস্থাগুলোর মতে উত্তর আমেরিকার বিখ্যাত সব ডাকাতি, মানব পাচার, মাদক ব্যবসা, হত্যা, প্রস্টিটিউশনের সাথে জড়িত এই গ্রুপটি। আমরা এখন পড়ব মানব পাচার কাকে বলে এবং মানব পাচারের কারণগুলো কী কী। মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মধ্যে অন্যতম। এটি একটি সামাজিক সমস্যা। মানব পাচার বলতে কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে হরণ করে তাকে দাসত্ব, পতিতাবৃত্তি ও বলপূর্বক
মজুরি ইত্যাদি উদ্দেশ্যে এক অঞ্চল থেকে সরিয়ে অন্য অঞ্চলে পাচার করাকে মানব পাচার বলে। অন্যভাবে বলা যায়, এক দেশের নাগরিককে অন্য দেশে তার ইচ্ছার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নিয়ে যাওয়া অথবা নিয়ে গিয়ে তার সাথে প্রতারণা করাকে মানব পাচার বলে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের অপরাধের জন্য সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছে। সংঘবদ্ধভাবে অপরাধ চক্র মানব পাচারের মতো অপরাধ করে থাকে। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন নারী, পুরুষ ও শিশু পাচার হয়। মানব পাচার সম্পর্কে উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়ায় বলা হয়েছে, হিউম্যান ট্রাফিকিং ইজ দ্য রিক্রুটমেন্ট, ট্রান্সপোর্টেশন, হারবোরিং or receipt of people for the purpose of slavery, forced labor, including guild labor and debt bondage and servitude. মানব পাচারের পিছনে বিভিন্ন কারণ দায়ী। নিম্নে মানব পাচারের কারণগুলো তুলে ধরা হলো। বেকারত্ব। বেকারত্ব হলো এমন একটি অবস্থা যেখানে চাহিদার তুলনায় কাজের অভাব, জনগণের দক্ষতা অনুযায়ী কাজ, বেতন, ভাতার অভাব। বেকারত্বের কারণে অনেক যুবক এই মানব পাচার ব্যবসায় জড়িয়ে পড়ে। আবার পাচারকারীরা বেকার মানুষদের সহজে চাকরির লোভ দেখিয়ে প্রতারিত করতে পারে। অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য সমাজে গরিব, অসহায় এবং দুর্বল জনগোষ্ঠী তৈরি করে, আর এই অবস্থা মানব পাচারের জন্য অধিক সুযোগ সৃষ্টি করে। দুর্বল ও দুর্নীতিগ্রস্ত শাসন। পাচারকারী দল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে নিজেদের কাজ সহজেই সম্পন্ন করতে পারে। প্রশাসনকে ঘুষ দেওয়া দুর্বল নজরদারি এর অন্যতম কারণ। উচ্চ হারে ডিভোর্স ও পৃথকীকরণের হার। বর্তমান সময়ে বিভিন্ন অস্থিরতার কারণে ডিভোর্স ও সেপারেশনের হার বৃদ্ধি পেয়েছে, আর পাচারকারী তালাকপ্রাপ্ত বা বোঝা হিসেবে স্বীকৃত নারীদেরকেই আগে টার্গেট করে। নির্যাতন ও বঞ্চনা। অনেকে নির্যাতন ও বঞ্চনার শিকার হয়ে বাসা থেকে অজানার উদ্দেশ্যে বের হয়ে যায়। এই অবস্থায় অনেক সময় তারা দালালদের খপ্পরে পড়ে পাচারের শিকার হয়। অভাব অনটন। অতি দরিদ্র মানুষ অভাব অনটন লাঘবের জন্য প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে পাচারের শিকার হয়। চাকরির লোভ। চাকরির লোভে অনেকেই প্রতারিত হয়। দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশে যাওয়ার নাম করে এদেশের সহজ সরল নারী পুরুষদের পাচারের ফাঁদে ফেলে দেয়। সচেতনতার অভাব। প্রতারকদের প্রতারণার কৌশল বুঝতে না পারে তাদের মন ভোলানোর কথায় অনেকে বাসা থেকে বের হয়ে আসে এবং পাচারের শিকার হয়। অভিভাবকদের নিষ্ঠুরতা। অনেক সময় দেখা যায় অভিভাবকরা পরকীয়া, দ্বিতীয় স্ত্রী অথবা দ্বিতীয় স্বামীর প্ররোচনায় প্রতিহিংসাবশত মোটা অঙ্কের বিনিময়ে সন্তানদের পাচারকারী হাতে তুলে দেয়। সীমান্তে কড়াকড়ি না থাকা। সীমান্তে কড়াকড়ি না থাকার কারণে সহজেই এক দেশ থেকে অন্য দেশে পাচার করে নিয়ে যাওয়া যায়। যেমন বাংলাদেশ থেকে প্রতি বছর সীমান্ত পাড়ি দিয়ে প্রতারক চক্রের মাধ্যমে ভারত, মিয়ানমার দিয়ে অন্যান্য দেশে পাচার করে।
পারিবারিক বিশৃঙ্খলা। পারিবারিক বিশৃঙ্খলার দরুন পরিবারের সদস্যরা অনেক সময় অবহেলার শিকার হয়। তারা হতাশা ও বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য পাচারকারীদের ফাঁদে পা দেয়। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা ও ব্যর্থতার কারণে পাচারকারীরা সহজেই এই জঘন্য কাজগুলো করে। আইনের শিথিলতা। মানব পাচার রোধে যে আইন প্রচলিত আছে তা দুর্বল ও অকার্যকর। এসব আইনে কঠিন শাস্তির কোনো বিধান নেই। এই কারণে পাচারকারীরা নির্বিঘ্নে এই কাজগুলো করে থাকে। নারী ও শিশুদের প্রতি নেতিবাচক মনোভাব। এদেশের সমাজ নারী ও শিশুদের নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে, ফলে তারা উদাসীন ও অবহেলার শিকার হয়। এই সুযোগে পাচারকারীরা তাদের প্রতারণার ফাঁদে ফেলে। প্রেমে বা দাম্পত্য জীবনে ব্যর্থতা। অনেক নারী পুরুষ প্রেমে ব্যর্থ হয়। অনেকের দাম্পত্য জীবন তিক্ততায় ভরে যায়, ফলে তারা প্রতিকূল জীবনে পা বাড়ায়। দালালরা এসব নারী পুরুষদের সহজেই তাদের ফাঁদে ফেলে, পরে তারা পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম সংঘবদ্ধ বা সংগঠিত অপরাধ কাকে বলে এবং সংঘবদ্ধ অপরাধের ধ্বংসযোগ্যতা কি। এর পাশাপাশি আমরা আরেকটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে মানব পাচার কি বা কাকে বলে এবং মানব পাচারের কারণগুলো কি কি। যে দুটো প্রশ্ন আজকে পড়ানো হয়েছে সে দুটো প্রশ্নের তোমাদের 2020 সালের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা ভিডিও দেখে এই প্রশ্নের উত্তরটা বাসায় তোমরা নিজেদের মতন প্রিপারেশন নিয়ে রাখো। আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিলে তোমাদের উপকারে আসবে। সামনের ক্লাসে নতুন এক টপিক নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।